experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নীরা ঠোঁট কামড়ে ধরল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রনির মনে হলো নীরার মতো ভালো মেয়ে পৃথিবীতে আর একটাও নেই, একটাও নেই। দরজায় দাঁড়িয়ে নীরা হাসি মুখে বলল, রেডি হয়েছো ভাইয়া? শফিক মাথা নাড়ল। এদিকে আসো ভাইয়া, জুতোর বেলটা আমি আটকে দিচ্ছি। শফিক বিছানায় বসে পা বাড়িয়ে দিল। এইসব ডাক্তার ফ্যাক্টর দেখে কোনো লাভ হবে না বুঝলি নীরা। আমার অসুখটা এইভাবে সারবে না। মাঝখান থেকে কতগুলো টাকা নষ্ট। তাহলে কিভাবে সারবে? পড়াশোনাটা শুরু করতে পারলেই দেখবি সব সেরে যাবে। নীরা নিশ্চুপ থাকলো। ডাক্তার দেখাবো না নীরা। ডাক্তার দেখাতে ইচ্ছে না করলে দেখাবে না। তবে রেডি যখন হয়েছো তখন চলো ঘুরে আসি, তোমার মেডিকেল কলেজে ঘুরে আসি। শফিকের চোখে আনন্দ চকচক করে উঠল। সে ড্রয়ার খুলে অ্যাপ্রনটা হাতে নিতে নিতে বলল, হ্যাঁ চল, তোর সঙ্গে টাকা আছে তো? বন্ধুদের সঙ্গে দেখা হলে তো খাওয়াতে হবে। নীরা শফিকের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তার চোখ ভিজে এসছে। শফিক অসুস্থ হবার পর থেকে ওর সব বন্ধুরা ওকে অ্যাভয়েড করেছে। এমন অনেকবার ঘটেছে। শফিক তার কোনো কোনো বন্ধুর সাথে দেখা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখা না করে ফিরে এসছে। জেলে থাকা অবস্থায় একটা কেউ দেখা করতে যায়নি, একমাত্র রনি ভাই ছাড়া। আচ্ছা, সবার রেপুটেশন হারাবার এত ভয় কেন? এই পৃথিবীতে কি রেপুটেশনের দাম সম্পর্কে চেয়ে বেশি? নীরার কাছে যদি পৃথিবীর সিস্টেম বদলাবার কোনো যন্ত্র থাকতো, তাহলে প্রথম যে সিস্টেমটা সে বদলাতো তা হলো মানুষের এই স্বার্থপরতার সিস্টেম। সেলফিশনেস জিনিসটা সে লক করে দিত। কিরে, কথা বলছিস না যে? টাকা নেই? যথেষ্ট টাকা আছে ভাইয়া। শরবতের ব্যবসা, পানি বেচে টাকা, তাও ফ্রি এর পানি, ঢাকা ইউনিভার্সিটির পানি। শফিক নীরার কাছাকাছি এসে দাঁড়ালো। নীরার মুখটা দুহাতে তুলে ধরে বলল, আমি যদি পড়াশোনায় থাকতাম এই কাজটা তুই কখনোই করতে পারতি না। নীরা হাসার চেষ্টা করলো। এই কাজটাতে কিন্তু একটুও কষ্ট নেই। তুমি যতটা ইনসাল্টিং ভাবছো ততটা কিন্তু নয় ভাইয়া। আমি বেশ ভালো আছি, এনজয় করছি কাজটা। আমাকে বোঝাতে আসবি না নীরা। আই হ্যাভ এ স্ট্রং সেন্স, অ্যাকচুয়ালি বেটার সেন্স দ্যান ইউ। ডোন্ট ফরগেট, আই অলওয়েজ ক্যারি দ্য নর্মাল ইমোশন বাট নট মেন্টালি ফিট। কাজটা যে তুই মোটেও ভালোবেসে করছিস না, আই ক্যান সেন্স ইট অ্যান্ড আই ক্যান ফিল ইট। শফিকের গলার স্বরে প্রচন্ড রাগ ঝরে পড়ছে। নীরা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলো। মেঘ করেছে, ছাতা নিব ভাইয়া? শফিক মাথা চুলকাতে চুলকাতে বলল, মেঘ করেছে নাকি? বৃষ্টি এলে আমরা বরং বেঁচে বাড়ি ফিরবো, ছাতা নেবার কোনো দরকার নেই। বাইরে বেরিয়ে নীরা যে খবরটা প্রথম পেল তা নীরার জন্য বিরাট দুঃসংবাদ। শফিক উৎসুক গলায় জিজ্ঞেস করলো, কে ফোন করলো রে? রনি ভাই। রনি কি বললো? আমরা ওর ওখানেই আসছি বলি না যে? নীরা রাস্তার মাটিতে বসে পড়লো, কাঁপা কাঁপা গলায় বলল, কারা যেন আমাদের ভ্যানগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভাইয়া। রনি ভাইয়া গিয়ে দেখে সব জ্বলছে, এখন কি হবে? শফিক কোমরে হাত দিয়ে এক দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে রইল। নীরা কাঁদছে, ব্যাকুল হয়ে কাঁদছে। ইস, গাল দুটো কেমন লাল হয়ে গেছে। কাঁদলে নীরাকে একদম মায়ের মতো দেখায় কেন? তামিম অনেকক্ষণ ধরে ঘুমাবার চেষ্টা করছে। কিছুক্ষণ জোর করে চোখ বুজে থাকতে তন্দ্রা মতো আসছে, তারপর আবার শরীর ঝাঁকুনি দিয়ে ঘুম ছেড়ে যাচ্ছে। সাথে যোগ হয়েছে প্রচন্ড বুক ধড়ফড়। এর কারণ কি? তামিম বিছানা ছেড়ে নামলো। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেখা যেতে পারে। লম্বা শ্বাস নিয়ে খোলা আকাশের নিচে 10 মিনিটসের একটু মেডিটেশন করা দরকার। মাথা একদম জ্যাম হয়ে আছে। তামিম ছাদে এসে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। ঘুমোসনি? ঋতু চমকে উঠে ঘুরে তাকালো। এত বড় চাঁদ ফেলে ঘুমোনো যায়? তুইও তো ঘুমোসনি। তুই কি ফোনে কথা বলছিলি ঋতু? ঋতু জবাব না দিয়ে মৃদু হাসলো। একদম খালি গা হয়ে চলে এসেছিস দেখছি। সিজন চেঞ্জ করছে ভাইয়া, ফট করে ঠান্ডা লেগে যাবে তোর আবার। ধুর, এই বয়সে ঠান্ডা? তুই তো দেখে একদম ফ্ল্যাশ নিয়ে। কি ব্যাপার বলতো? সারা রাত ছাদে থাকবি নাকি? সারা রাত ছাদে না থাকলেও লং টাইম থাকবো, এই জন্য কফি করে নিয়ে এসেছি। কফি খাবি ভাইয়া? ছাদের রেলিংয়ে উঠে বসতে বসতে তামিম বলল, দে। ঘুমটা ছাড়া ছাড়া হচ্ছে। ডিসগাস্টিং। হার্টের রোগীর মতো বুক ধপধপ করছে।
ঋতু কফির মগটা এগিয়ে দিতে দিতে বলল, ভাইয়া তোর উল্টো পায়জামাওয়ালির কি খবর? তামিম হতচকিত হয়ে তাকালো। আমাকে দেখেই তোর উল্টা পায়জামাওয়ালির কথা মনে হওয়ার কারণ কি? তোর যা অবস্থা, সব তো আটকে গেছে ওখানেই। মানে? তামিম খুব সাবধানে কফির মগটা রেলিং এর ওপর রেখে নেমে দাঁড়ালো। ঋতু হাত দিয়ে ক্রস দেখিয়ে বলল, মানে হলো, এইসব ব্যাপার আমি খুব ভালো বুঝতে পারি। এই যে যেমন ধর, এখন তোর ঘুম পাচ্ছে না, হঠাৎ হঠাৎ মেমোরি লস করে যাচ্ছে, ছটফট করছিস, মনোযোগ হারাচ্ছিস, ছোট ছোট ভুল করছিস। এর মানে হলো বুঝতেই পারছিস তো? আমি মনোযোগ হারাচ্ছি? হারাচ্ছিস। এই যেমন দেখ, এখন তুই এক পায়ে স্যান্ডেল পরে আছিস, মোবাইল ফোন ভেবে যেটা হাতে করে নিয়ে এসেছিস সেটা হচ্ছে তোর এসির রিমোট। তামিম অসহায় ভাবে হাতের দিকে তাকালো। ডিসপ্লেতে 16 ডিগ্রি লেখা এসির রিমোট হাতে সে ছাদে দাঁড়িয়ে আছে। তুই বলছিস এসব পায়জামাওয়ালির জন্য হচ্ছে? ভাইয়া, ইটস আ ভেরি ইজি ক্যালকুলেশন। কিন্তু এইসব সিচুয়েশনে একটা ছোট্ট সমস্যা আছে, তা হলো অতি বুদ্ধিমান মানুষ ব্যাপারটা ধরতে পারে না। আবার ধর, তুই যদি একটা নিরেট বোকা হতি, এই জিনিসটা সহজেই বুঝতে পারতি তোর ব্রেনের কিছু পার্টস কাজ করছে না এবং কেন করছে না। রিমোটটা তামিম ছাদের এক কোণে ছুঁড়ে ফেললো। দেখ ঋতু, এরকম ভুল আমার প্রায়ই হয়, নাথিং লাইক সিরিয়াস। তামিম নার্ভাস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে গুজল। ঋতু এগিয়ে এসে তামিমের ঠোঁট থেকে সিগারেটটা হাতে নিয়ে বলল, এবং সর্বশেষ তুই সিগারেটটা উল্টো করে মুখে নিয়েছিলি। তামিম হাঁ করে ঋতুর দিকে তাকিয়ে রইল। দেখা হয়েছিল আমার, তাই না? কিন্তু কি জিনিস একবারও জানতে চাইলো না? আমার কাটা ছেঁড়ার কি অবস্থা, আমি কি রিকভার করেছি কিনা? জোর করে 2টো সিঙ্গারা খাইয়ে দিল, 2 দিন ধরে পেট খারাপ। ঋতু খিলখিল করে হেসে উঠল। তুই ইউনিভার্সিটিতে পড়াকালীন তোর একটাও প্রেম হয়নি, কত সুন্দর মেয়ে তোর পিছু ঘুরলো। আর শিলাপুর কথা তোর মনে আছে ভাইয়া? হাত পা কেটে তোর নাম লিখে হুলস্থুল অবস্থা, আর তুই ফিলিংসলেস। এসব দেখে বাবা কি বলেছিল তোকে মনে আছে? তামিম হেসে ফেলল। স্টপ ইট ঋতু, ইট হার্টস, ডোন্ট রিমাইন্ড মি। ভাইয়া, এই জিনিসটা কিন্তু মজার, খুব লাকিলি এসব ঘটে। এসব হওয়া মানে দেখবি অনেক অদ্ভুত অদ্ভুত কাজ তোর ভালো লাগবে, নিজেকে ফুরফুরে লাগবে, আশেপাশের পৃথিবীটাকে তুচ্ছ মনে হবে। তোর মনে হবে তোর ভিতরে একজন বাস করে যাকে তুই কখনোই হারাস না, সব কিছু তোর কাছে বিউটিফুল মনে হবে। তামিমের গলা শুকিয়ে আসছে, একটা সুইট ফ্র্যাগ্রেন্স নাকে এসে লাগছে। কেমন যেন মাথা ঝিমঝিম করে গন্ধটা। মিস নীরা নয় তো? তামিম বসে আছে প্রায় 8 ঘন্টা ধরে। এ বাড়িতে লোকজন আছে বলে মনে হচ্ছে না, নিস্তব্ধ নিশ্চুপ বাড়ি। লাবণী বলে যিনি আছেন তিনি এসে একবার 1 কাপ চা রেখে গেছেন এবং অতি বিরক্তিকর কণ্ঠে বলে গিয়েছেন, আগামী 7 তারিখ পর্যন্ত মাছের কোনো অর্ডার রাখা যাবে না, এরপরে হলে বসুন। ফিরোজ চাচা ঘুমোচ্ছেন, 9টার আগে পাবেন না। জবাবে তামিম কিছু বলেনি। সকাল 11টায় তার ফুড মিনিস্টারের সাথে চাঁদপুর যাবার কথা। 10টার মধ্যে গিয়ে রিপোর্ট করতে হবে। মিনিস্টারকে নিয়ে এমনিতে অনেক রিস্ক আছে। 2 দিন আগেও তিনি একটা ভুল বিবৃতি দিয়েছেন। এর মধ্যে যদি আজকের প্রোগ্রামে কোনো ভুল না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তামিম আবারও ঘড়ি দেখল, 8টা বেজে 25 মিনিট। কারো কোনো সারা শব্দ নেই। রান্নাঘর থেকে শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে। বাকিরা কি ঘুমে? নীরাও কি ঘুমোচ্ছে? 2 দিন আগে যে বাড়ির 3-3টে জুস ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে, সে বাড়ির পরিবেশ এত স্বাভাবিক কি করে? তামিম কি এবার কাউকে ডাকবে? মিসেস লাবণী আবার এসেছেন। এবার ট্রে ভর্তি নাস্তা, রুটি, ডিম ভাজি, আলু ভাজি। লাবণী টি টেবিলে নাস্তা রাখতে রাখতে বলল, আপনি নাস্তা করে নিন, আমি বরং আপনার অর্ডার লিখে নিচ্ছি। বলুন, ডেট বলুন। লাবণী কোলের মধ্যে নোটপ্যাড নিয়ে পাশের সিঙ্গেল সোফাটায় বসল। তামিম খুক খুক করে কেশে নিল একটু। তামিম নিজের দিকে আরেকবার চোখ বোলালো। সে পরে এসেছে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, সাথে অফ ইয়েলো আর মেরুন স্ট্রাইপের টাই। বাই এনি চান্স তাকে কি মাছের পাইকারের মতো লাগছে? কি হলো বলুন? তামিম ইতস্তত গলায় বলল, আমি মিস নীরার সাথে মিট করতে এসেছি।
তাকে কি একটু ডেকে দেয়া যাবে? লাবণী হেসে ফেলল। আগে বলবেন তো, নীরা তো একটা ফটোশুটে গেছে, সেই ভোরে ওঠে। আপনি তাকে ফোন করে আসেননি কেন? তামিম ভ্রু কুঁচকালো। মিস নীরার সাথে দেখা করতে হলে ফোন করে আসতে হবে? এত ব্যস্ততা নীরার? আপনার কি নীরার সাথে জরুরি কোনো দরকার? জি, মানে তিনি কখন ফিরবেন বলে গেছেন? বললো তো 8টার আগেই ফিরবে, এসে আলু ভাজা দিয়ে রুটি খাবে বলে গেল। ও আচ্ছা, তাহলে আমি আরেকটু অপেক্ষা করি। আচ্ছা বসুন, একা একা বসতে খারাপ লাগবে না তো? আমায় রান্না করতে হবে। বুয়া 10টার মাঝেই চলে যায়, বুঝলেন? এর জন্যই সব কাজ গুছিয়ে নিতে হয়। না না, একা বসতে আমার কোনো সমস্যা নেই। তামিম ভদ্রতার হাসি হাসবার চেষ্টা করলো। টিভি দেখবেন? জি না। আচ্ছা, আমি বরং শফিককে পাঠিয়ে দিচ্ছি। তামিম হ্যাঁ সূচক মাথা নাড়ল। লাবণী সেটা বুঝলো না বোধ হয়। শফিক আমার দেওর, মেডিকেলে পড়ছে। গল্প করার লোক হিসেবে সে খুব ভালো। তামিম আবার ঘড়ি দেখলো। এভাবে বসে থাকার মানে হয় না। যেতে দেরি হয়ে গেলে সমস্যা। ফুড মিনিস্টারের মেজাজ এমনিতেই সবসময় হাই থাকে। হয়তো সবার সামনেই একটা কঠিন কথা বলে বসবেন। মিস নীরার সাথে ফোনে কথা বলে আসতে হবে। তামিম উঠে দাঁড়ালো এবং সাথে সাথে বসে পড়ল। শফিক এসেছে, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো শফিকের চেহারা মোটেও ছবির মতো নয়, এর থেকে সম্পূর্ণ আলাদা। মেয়েদের ক্ষেত্রে অতি সুন্দরীদের কি বলা হয়? স্বর্গপরী। আর ছেলেদের ক্ষেত্রে সেরকম হলে তামিম ভাবতে লাগলো, সুউচ্চ চেহারা, না না, স্বর্গীয় চেহারা। একজন মানুষের মুখ দেখতে এত মায়াময় হয় কি করে? হ্যালো। তামিম বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়েই রইল। হ্যালো, এক্সকিউজ মি, আমি শফিক, নীরার ভাইয়া। ও ইয়েস, আমি তামিম। নীরা একটা ফটোশুটে গিয়েছে, প্রথম আলোর নকশার জন্য। ট্যাবলেটের ফ্রন্ট পেজে আসবে নাকি। ক্যাপশন হলো শীতের শুরুতে ত্বকের যত্ন, ভোরের সূর্যের রেডিশ ফটোলাইটে ফটোশ্যুটটা হবে তো। হুট করে ও অফারটা পেয়ে গেল, বুঝলে। শফিক আরাম করে সোফায় বসলো। ট্রে থেকে নাস্তার বাটিগুলো নামিয়ে তামিমের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনি নাস্তা খেয়ে নিন, রুটি ঠান্ডা হয়ে গেলে খেতে বিরক্ত লাগে। তামিম একটা রুটি নিয়ে ছিটতে ছিটতে বলল, আপনিও নিন। আমার খাওয়া হয়ে গেছে, আমাকে 7টার মধ্যেই নাস্তা করতে হয়, তারপর ওষুধ। সব কিছু টাইম টু টাইম না হলে নীরা খুব রাগ করে। আপনি কি খবরের কাগজ পড়বেন? তামিম নাসূচক মাথা নাড়ল। ব্রেকফাস্ট করতে করতে অনেকেই আবার খবরের কাগজ পড়ে তো, তাই বললাম। শফিক উঠে গিয়ে টিভি ছাড়ল, কিন্তু সে টিভির দিকে তাকালো না। তার মনোযোগ বইয়ে। বইয়ের নাম ক্লিনিক্যাল নিউরোলজি। তামিমের হঠাৎ মনে হলো এই শফিক ছেলেটা ডাক্তার হওয়া খুবই প্রয়োজন, ভীষণ প্রয়োজন। শফিক বই থেকে চোখ সরিয়ে তামিমের দিকে তাকিয়ে মৃদু হাসল। আপনি কি আমাকে কিছু বলতে চান মিস্টার তামিম? তামিম এক মুহূর্ত ভাবল। মিস্টার শফিক, আপনি কি জানেন এই পৃথিবীর ইতিহাসে যে কজন ভালো চিকিৎসকের নাম আমরা জানি, তাদের বেশিরভাগেরই ছাত্র জীবন মসৃণ ছিল না। কেউ কেউ তো বদ্ধ পাগল ছিলেন বলে ধারণা। আবার আমরা এমন একজনকে জানি যিনি কথাই বলতে পারতেন না, তাই না? শফিক জবাব না দিয়ে হাসল। তার চোখে হতবিহ্বল ভাব। তামিমের বুকে ধাক্কার মতো লাগলো। এরকম একজন কারো শিশুদের ডাক্তার হওয়া দরকার। সে অসুস্থ শিশুর দিকে তাকিয়ে এমন ভালোবাসাময় পবিত্র হাসি হাসবে। মিস্টার শফিক, কিন্তু এরকম প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা ভালো চিকিৎসক হয়েছেন, নানান রকম ঔষধপাতি আবিষ্কার করে গিয়েছেন। এবং আমার মনে হয় কি জানেন, এইসব প্রতিবন্ধকতাগুলো ছিল বলেই তারা জীবনে এত ভালো কিছু করতে পেরেছেন। মিস্টার শফিক, আপনি যে পৃথিবীটাতে আটকে আছেন তার বাইরেও একটা চমৎকার পৃথিবী আছে। কিন্তু আপনার ছোট বোন মানে মিস নীরা, ওনার জন্য এই চমৎকার পৃথিবীটা ভয়ঙ্কর স্ট্রাগলের, আর সেটা শুধুই আপনার জন্যই। শফিক ঘামতে লাগলো। কপাল বেয়ে তার দরদর করে ঘাম পড়ছে। সে দিশেহারা গলায় বলল, কিন্তু আমি তো অসুস্থ। অনেক সময় রিয়েলিটি আর কল্পনার ফারাক ধরতে পারি না। সামটাইমস ইট সিমস টু মি আই এম নট হিউম্যান কাইন্ড, আই এম নাথিং। আমার কোনো অনুভূতি কাজ করে না, আমি কোনো কিছুই পার্থক্য করতে পারি না। তামিম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আপনি মোটেও অসুস্থ নন মিস্টার শফিক, আপনি সুস্থ এবং বেশ চমৎকার সুস্থ। শুধু প্রবলেমটা হচ্ছে আপনি আপনার নিজের অনুভূতি, দুঃখ কষ্টের ঘোরটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনার এই ভ্রমটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন যে আপনার মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে।
আপনি বাস করছেন শুধু আপনার চিন্তা ভাবনা দিয়ে তৈরি করা পৃথিবীতে। ইলিউশন অথবা ভ্রম, এর থেকে বের হবার উপায়ও কিন্তু আপনার কাছে আছে। আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে। আমি অসুস্থ নই। ইয়াস, অসুস্থ নন, শুধু মাঝে মাঝে আপনার আশপাশটা গুলিয়ে যায়। রিয়ালিটি ছাপিয়ে আপনার ইমাজিনেশন প্রবল হয়ে ওঠে, আর তখনই আপনার আশেপাশের সব জড় বস্তু আপনার কাছে জীবন্ত মনে হয়। শফিক শার্টের হাতায় চোখ মুছল। 9:10 বাজে। এবার তামিমের ওঠা উচিত। এখন না বেরোলে পৌঁছাতে সত্যিই দেরি হয়ে যাবে। আপনি এত কথা কি করে জানেন? আপনি কি মনোরোগ বিশেষজ্ঞ? না না, সেরকম কিছু না। একটা কোরিয়ান মুভি দেখেছিলাম যেখানে এরকম কিছু ডায়লগ ছিল। মুভির নামটা আপাতত মনে আসছে না, মনে পড়লে আপনায় বলবো, দেখে নেবেন। চমৎকার মোটিভেশনাল মুভি। প্রেমে ছ্যাঁকা খেয়ে মানসিক ভারসাম্য হারানো এক মেধাবী যুবকের ঘুরে দাঁড়ানোর গল্পের ছবি। আজ চলি মিস্টার শফিক, আমার একটু তাড়া আছে। শফিক কাতর গলায় বলল, আপনার সঙ্গে আমার আবার দেখা হবে তো? তামিম হ্যাঁসূচক মাথা নাড়ল। তবে সেদিন যেদিন আপনার মনে হবে আপনি মুভিটা দেখতে চান আমার সাথে বসে। কোনো মুভি কি কারো জীবন পাল্টে দিতে পারে মিস্টার তামিম? কারোর জীবন পাল্টে দিতে পারে কিনা জানি না, তবে জীবন পাল্টানোর মতো ঘটনা দেখাতে পারে। দেখুন, আপনি আপনার জীবনটাকে পাল্টাবেন কিনা, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ভালো থাকবেন, আসি। নীরা এলে কি কিছু বলতে হবে? না, নীরা এলে কিছুই বলতে হবে না, বাই। তবে আপনার ভাবি মানে মিসেস লাবণীকে বলবেন এই চমৎকার নাস্তার জন্য ধন্যবাদ। তামিম বেরিয়ে এলো। তার মনটা হঠাৎ করে বেশ হালকা লাগছে। নীরার সাথে দেখা না হয়ে ভালোই হলো। তামিম গাড়িতে বসে স্টার্ট করতে সাইড মিররে দেখলো পেছনে নীরা রিক্সা থেকে নামছে। সাদা পাড়ের হালকা নীল আর গোলাপি শেডের শাড়ি পরনে, এক হাত ভর্তি চুড়ি, আরেক হাত খালি। আধখোলা চুলটা এলোমেলো হয়ে আছে। একটু গুছিয়ে নিয়ে বেনি করলে কি হয়। ভাড়া মিটিয়ে গেটে ঢুকতে ঢুকতে পেছন ফিরে একবার দেখলোও না। আশ্চর্য মেয়ে। নীরা হেঁটে যাচ্ছে মাথা দুলিয়ে দুলিয়ে। তার মানে সে গুনগুন করে গান গাইছে। কি গান? তামিমের ভীষণ শুনতে ইচ্ছে করলো। তামিম কি গাড়ি থেকে নেমে গিয়ে একবার কথা বলবে, নাকি গাড়িতে বসেই পিছু ডাকবে? না থাক, কি দরকার। তামিম এক দৃষ্টিতে নীরার যাবার দিকে তাকিয়ে রইল। শাড়ির পাড় পেছনে অনেকটা নেমে গিয়ে কোমর আর ব্লাউজের মাঝামাঝি ফর্সা পিঠ বেরিয়ে আছে। ইস, মেয়েটা এত দুষ্টু করে শাড়ি পরেছে কেন? এরকম শাড়ি পরার অপরাধে মেয়েটার যাবজ্জীবন হওয়া উচিত। এবার তামিম গুনগুন করে গান ধরল। এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেশ সীমাহীন। প্রাইম মিনিস্টার নাজমুল ইসলামের মাথায় আগুন জ্বলছে। তিনি 3 ঘন্টায় এই নিয়ে 2টো প্রেশারের ওষুধ খেয়েছেন, কিছুতেই প্রেশার নামছে না। তার ইচ্ছে করছে সামনে যেসব জিনিসপত্র আছে ভেঙে চুরমার করে ফেলতে, সব আগুন জ্বালিয়ে দিতে। 2-1টা লিঙ্ক বলছে তার মেয়ে একজন এডির সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। এর মানে কি? মিস্টার তামিম সিকিউরিটি উইং এ আছে বলে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ছেলেটা ভালো বলেই বারবার ডাকা। তার মানে কি এই যে তার মেয়েটা প্রেমে পড়ে যাবে? এটা হতে পারে না। তিনি আবারও ঘড়ি দেখলেন। 15 মিনিট পেরিয়ে গেছে। নাফিসা এখনো আসেনি। পাশের ঘর থেকে এই ঘরে আসতে নিশ্চয় 15 মিনিট লাগে না। তার মানে কি নিজের মেয়ে তাকে গুরুত্ব দিচ্ছে না? এত দুঃসাহস! প্রাইম মিনিস্টার তিনি, অথচ তার নিজের মেয়ে তাকে ভয় পায় না। এটা কোনো কথা হলো? তিনি কি আবার ডেকে পাঠাবেন? নাফিসা দরজায় দাঁড়িয়ে থেকে হাসি মুখে বলল, মে আই কাম ইন পাপা? প্রাইম মিনিস্টার নাজমুল সাহেব মেয়ের দিকে তাকালেন এবং সাথে সাথে তার মন ভালো হয়ে গেল। রাগ পড়ে গেল। নাফিসা একটা সুন্দর নীল শাড়ি পরেছে, সাথে মিলিয়ে সাজগোজ। বাহ, কি সুন্দর লাগছে মেয়েটাকে। নাফিসা জন্মাবার পর নাজমুল সাহেবের বেশ মনকষ্ট ছিল, কারণ মেয়ের গায়ের রং খানিকটা চাপা, নাকটাও ছিল বসানো টাইপ। কিন্তু মেয়েটা যত বড় হতে থাকলো, নাজমুল সাহেবের ততই মনে হতে থাকলো গায়ের রংটা চাপা বলেই মেয়েটাকে এত মিষ্টি দেখতে। এরকম গায়ের রং না হলে বোধ হয় অত কোমল দেখাতো না। বসানো নাকটা মুখটাতে কেমন মানিয়ে গেছে, একদম রূপকথার পরীদের মতো মিষ্টি লাগছে। কি হলো পাপা, আসবো না? নাজমুল সাহেব চমকে উঠে নিজেকে সামলালেন। মনে মনে বললেন,